পিএইচ এর উপর। তো পিএইচ আমাদের শেষ হয় নাই, জানো পিএইচ একটা বড় টপিক, এবং আমার মূল ফোকাস হচ্ছে তোমাদের যে রিটেনটা। আমার এই যে আমি 6টা ক্লাস নিচ্ছি, একটা খেয়াল করে দেখো আমি কিন্তু রিটেনটাকে একটু বেশি ফোকাস রাখছি। ইভেন তোমাদের যে অবজেক্টিভগুলো আমি তোমাদের করতে দিই ওগুলো কিন্তু রিটেন টাইপের, এত সহজ অঙ্ক দেই না আর কি। হ্যাঁ, মানে যেগুলো 30 সেকেন্ডের মধ্যে পারা যায় এরকম কোনো অঙ্কই কিন্তু আমি এ পর্যন্ত এই 3টা ক্লাসে করাইনি। আজকে আমাদের 4র্থ ক্লাস, তো আজকেও চেষ্টা করবো আমরা রিটেনের জন্য যেগুলো ঢাবিতে আসার মতো এবং যেগুলো ইঞ্জিনিয়ারিং ভার্সিটিতে আসার মতো সেগুলো আমরা আজকে সলভ করব। তবে ক্যালকুলেশনগুলো একটু ঝামেলা করবে আর কি, কারণ অঙ্কগুলো ঢাবিতে আসার মতো, কিন্তু মান যেগুলো দিয়ে দিচ্ছে, হ্যাঁ মান যেগুলো দিয়ে দিচ্ছে এগুলো হচ্ছে ক্যালকুলেশন ছাড়া করা সম্ভব না। যেগুলো করা সম্ভব সেগুলো আমি তোমাদের বলে দিই, যে এই অঙ্কটা সাস্টে আসছে কিন্তু ঢাবি স্ট্যান্ডার্ড, আবার এই অঙ্কটা বুয়েটে আসছে এটা ঢাবি স্ট্যান্ডার্ড, এটা আমি বলে দিই। কিন্তু সব অঙ্ক তো ঢাবি স্ট্যান্ডার্ড না, বুয়েটে যে অঙ্ক আসছে এগুলো তো সব তো ঢাবি স্ট্যান্ডার্ড না। যেগুলো ঢাবি স্ট্যান্ডার্ড আমি শুধুমাত্র সেগুলো আগে থেকে বলে দিই। হ্যাঁ, তো আজকে আমরা সলভ করব। আজকে প্রবলেমগুলো হচ্ছে পিএইচ রিলেটেড। তো চলো কথা না বাড়িয়ে আমরা আমাদের ক্লাস শুরু করি। সর্বপ্রথম আমরা যে প্রবলেমটা আমরা আগাবো সেটা হচ্ছে ছোট্ট একটা অবজেক্টিভ দিয়ে আগে শুরু করি। হ্যাঁ, ছোট্ট একটা অবজেক্টিভ। তো আমি তোমাদের একটা কথা বলবো, সেটা হচ্ছে যে ডিইউ বুয়েট এগুলার বাদেও তোমাদের ব্যাকআপ প্ল্যান রাখা উচিত, সেটা হচ্ছে বুটেক্স। তোমাদের রাকিব ভাই কিন্তু প্রায় বলে বুটেক্স সম্পর্কে অনেক কিছু কিন্তু সে বলে। আমি জানি না তোমরা কতখানি কি গুরুত্ব দাও, বাট আমি পার্সোনালি আমি নিজেই কিন্তু বুটেক্সে ফর্ম তুলছিলাম, আমার পরীক্ষা দেওয়া লাগে নাই। আমি তোমাদেরকে একটু বলি আমি পার্সোনালি কোথায় কোথায় ফর্ম তুলছিলাম। আমার পরীক্ষা দেওয়াই লাগে না, ডিউর অ্যাডমিশনের পরে রেজাল্টের পরে হচ্ছে আমার চুয়েটের ছিল, আমি চুয়েটের ফর্ম তুলছিলাম। আমি রুয়েট কুয়েট এগুলোর কোনো ফর্ম তুলি নাই, শুধু ঢাকার বাইরে তুলছি, চুয়েটের ফর্ম তুলছিলাম। তারপরে হচ্ছে গিয়ে আমি বুটেক্সের, আমার ঢাকার থেকে ইচ্ছা ছিল, মানে আমি ঢাকার বাইরে আমি যাবোই না, এটা আমার আগে থেকে ইচ্ছা ছিল আর কি। হ্যাঁ, তো হচ্ছে বুটেক্সের আমি ফর্ম তুলছিলাম, এমএসটিরও ফর্ম তুলছিলাম। তো বুটেক্স কিন্তু আমার এক্সপেক্টেড একটা ভার্সিটি ছিল। তো ডিউ রেজাল্টের কারণে আমি বুটেক্সে পরীক্ষা দিই নাই। আমি তোমাদেরকে বলবো অবশ্যই ডিউর একটা ব্যাকআপ প্ল্যান রাখা উচিত, এবং সেটা হচ্ছে বুটেক্স। যাদের ঢাকা থাকার ইচ্ছা, ভাইয়ারা ঢাকায় যদি তুমি থাকো অনেক ফ্যাসিলিটিস পাবে। নাম্বার 1 ঢাকা থাকার ফ্যাসিলিটিস, নাম্বার 1 হচ্ছে টিউশন, নাম্বার 1 টিউশন। তো তোমরা সবাই জানো যে তোমাদের ফ্যামিলি ফিনান্সিয়াল কন্ডিশন ভালো হোক খারাপ হোক, তোমার নিজের একটা খরচ কিন্তু বেড়ে যাবে। এখন তোমার খরচ যত, ভার্সিটিতে তোমার খরচ প্রায় 3 গুণ হয়ে যাবে, দেখো 3 গুণ হয়ে যাবে। তো তখন তোমার বাবার মা থেকে তোমার টাকাটা নিতে একটুখানি শাই ফিল হবে। এখন যেভাবে নিতে পারতেছো, কারণ এখন তোমার ইনকাম নাই, তুমি নিতেই পারো, বাট তখন কিন্তু তোমার ইনকাম করা উচিত। তো তখন কিন্তু তোমাকে টিউশন করে নিজেকে চলতে হবে। তো ঢাকার বাহিরে টিউশন কিন্তু সত্যি কথা কম আছে, বাট তুমি ঢাকা থেকে একটা ফ্যাসিলিটিস পাবা, সেটা হলো কথা আর কি। ঠিক আছে, এটা হলো প্রথম কথা। দ্বিতীয় কথা হলো যে তুমি যত কানেক্টিভিটির কথা বলো না কেন, দেখবা কি ঢাকার রিলেটেড কানেক্টিভিটিটা সবচেয়ে বেশি। হ্যাঁ, বিশেষ করে তুমি যদি বুয়েট ডিএমসি ঢাবি এই তিনটা একটা যদি তোমার হয়ে যায়, তুমি দেখবা তোমার কানেক্টিভিটিটা কত বেশি থাকার সম্ভাবনা আছে। তুমি যদি ইন্ট্রোভার্ট হও সেটা আলাদা ব্যাপার, বাট এই তিনটা ক্যাম্পাস কাছাকাছি। ঠিক আছে, তোমরা সবাই জানো যে ডিইউ ডিএমসি এবং বুয়েট এরা এগুলো সব একেবারে সাথে সাথে একটার সাথে একটা লাগানো। সো যদি তুমি ডিইউতে চান্স পাও, তোমার কিন্তু বুয়েটের এবং ডিএমসি যে ফ্রেন্ডরা থাকবে তাদের সাথে কিন্তু তুমি ইজিলি কিন্তু কমিউনিকেট করতে পারবে, এবং তোমার ভালো একটা কিন্তু কানেকশন একটা বিল্ড আপ হবে তোমার। ঠিক আছে, অনুরূপভাবে তুমি যদি ডিএমসি তে হোক সেম, বুয়েট হলো তোমার সেম, তিনটা একটা যদি তোমার অ্যাশিওর হয়ে যায়, মোটামুটি ভাবে কানেক্টিভিটির মধ্যে রাখতে পারবা। এর জন্য তোমাদেরকে বলি যে আসলে একটু ট্রাই করো যে টপ যে ভার্সিটিগুলো আছে সেগুলোতে যাতে তুমি ভালো একটা রেজাল্ট নিয়ে আসতে পারো। ঠিক আছে, আচ্ছা ঠিক আছে, কথাবার্তা বললাম, আমরা চলে যাই আমাদের প্রশ্নে। এই ফাঁকে দেখি তোমাদের কোনো কমেন্ট আসছে কিনা। আমাদের সাথে যুক্ত আছে এখন 31 জন। আমি বুটেক্স নিয়ে কথা বলতে চাচ্ছিলাম, এটার কারণ হলো সর্বপ্রথম যে প্রবলেমটা আমি সলভ করাবো সেটা বুটেক্স এর আগে। হ্যাঁ, আমি আশা করি তোমাদেরকে বুঝায় বলতে পারছি, ঢাকায় থাকার সুবিধাগুলো আমি তোমাকে বুঝায় বলতে পারছি আশা করি। ঠিক আছে, এটা আসলে সত্য কথা যে আমি ঢাকায় থেকে যে পরিমাণ আমি টিউশন পাইছি। হ্যাঁ, আরেকটা কথা হলো মানে ঢাকায় স্থানীয় হওয়ার কারণে অনেক আগে থেকেই আগের এই এরিয়ার 2-3 এলাকা সবাই চিনে। হ্যাঁ, দ্যাটস ওয়াই হচ্ছে অনেক বেচ আকারে আমার কাছে আসছে।
তো তোমরা যে এরিয়ায় থাকো না কেন, যদি ঢাকার বাইরে হয়ে থাকো, তোমরা যখন ঢাকায় আসবা, যখন হলে থাকবা বা যেখানে মেসে থাকো না কেন, 1 বছরের মতো তোমার লেগে যাবে তোমার হচ্ছে একটা কানেক্টিভিটি তৈরি হতে। হ্যাঁ, তো যদি তুমি একবার তৈরি করে ফেলতে পারো, দেখবা তোমার খালি অনেক টিউশন আসবে। ঠিক আছে, তোমার যে একটা ভালো একটা যদি পজিশন থাকে যে তুমি অমুক জায়গায় কততম হয়েছো অমুক সাবজেক্টে পড়ো, তাইলে দেখবা অনেক টিউশন আসবে। হ্যাঁ, মানে একটা ট্যাগ লাগে আর, বুঝছো? ওই ট্যাগটা প্রয়োজন, কারণ এখনকার যুগে টিউশন মার্কেটটা, হ্যাঁ, টিউশন মার্কেটটা সব হইতেছে গার্ডিয়ানরা, ওনারা হইতেছে যে ডিও, বুয়েট, ডিএমসি, হ্যাঁ, এরকম টাইপের হচ্ছে ওনারা খুঁজে আর কি। আচ্ছা, যাই হোক, আমরা শুরু করতেছি। আমাদের সাথে 28 জন যুক্ত আছো। আমার যে প্রথম প্রশ্নটা আমি তোমাদের জন্য বলতে চাচ্ছিলাম, সেটা খুবই সিম্পল একটা প্রশ্ন, এটা 20 সেকেন্ডের মধ্যে আনসার দেওয়া যায়। প্রশ্নটা বুটেক্সে আসছে, কত সালে আসছে আমার মনে নাই, বুটেক্সে আসছে। হ্যাঁ, এরকম টাইপের একটা প্রশ্ন ছিল যে, আচ্ছা তোমাদের এক্সাক্ট প্রশ্নটাই বের করে দেখাই। হ্যাঁ, সালটা তোমাদের তাহলে বলে দিতে পারবো। আচ্ছা, প্রশ্নটা আসছে বুটেক্স 11-12-তে। প্রশ্নটা আসছে হলো বুটেক্স 11-12, বুটেক্স 11-12। এটা আমি তোমাদের কাছ থেকে आंसर এক্সপেক্ট করব, এটা আমার কোনো অঙ্ক না, এটা সহজ একটা অঙ্ক। 1 মোলার H2SO4 দ্রবণে উপস্থিত, এটা তোমরা आंसर দিবা আর কি, সময় মাত্র 20 সেকেন্ড। উপস্থিত আচ্ছা, এটা অপশন দিব না। হ্যাঁ, এটা অপশন দিব না, এটা তোমরা आंसर বলবা। হাইড্রোজেন আয়নের মোলারিটি কত, অপশন ছাড়া অবজেক্টিভ। মোলারিটি কত, তোমরা এটা আমাকে অপশন ছাড়া এটা आंसरটা আমাকে বলে দাও। এটা आंसर কি হবে? আমি এই ফাঁকে বুয়েটের একটা প্রবলেম লিখে ফেলি, তোমরা এটা आंसर দিতে থাকো। আমি এই ফাঁকে বুয়েটের একটা প্রশ্ন লিখে ফেলি, প্রশ্নটা নিচে লিখে আমি উপরে आंसर লিখব আর কি। তোমরা এটা आंसर দিতে থাকো, আমি এই ফাঁকে প্রশ্নটা লিখি। আচ্ছা, আমি এখন তোমাদের অপশন তোমাদের কমেন্ট ব্রেকে চেক করে এতক্ষণ आंसर এসে পড়ছে আর কি। আচ্ছা, মাইদুল বলছে 2, আশা বলছে 2, ঝুমুর, জেরিন, দিশা ফারিয়া, তোমরা সবাই 2 মোলার বলছো এবং all of are absolutely correct। ঠিক আছে, তোমরা সবাই সঠিক आंसर দিয়েছো। আচ্ছা, আমরা এখন বুয়েটের প্রবলেমটা চলে যাই। বুয়েটের যেটা আসছে এটা কিন্তু রিসেন্ট প্রশ্ন, কিন্তু খেয়াল করে দেখো, বুয়েটের সবচেয়ে রিসেন্ট প্রশ্ন আর কি। হ্যাঁ, প্রশ্নটা হচ্ছে যে 1 মোল অ্যাসিটিক অ্যাসিড ও 1 মোল সোডিয়াম অ্যাসিডের সম্বলিত 1 লিটার দ্রবণে, আমি তোমাদের একটু সতর্ক করতে চাই, তোমাদের যাদের বুয়েটে তোমরা পরীক্ষা দিতে পারবা না, কোনো ইঞ্জিনিয়ারিং এ পরীক্ষা দিতে পারবা না, তোমাদের একটা মনোভাব আশা করছে যে আমরা ইঞ্জিনিয়ারিং কোনো ধরনের প্রিপারেশন নিব না, এই মেন্টালিটিটা বাদ দাও। তুমি ইঞ্জিনিয়ারিং পরীক্ষা দিতে পারবা না, ভালো কথা না, খারাপ কথা, পরীক্ষা দিতে পারবা না, এটা একটা পয়েন্ট। কিন্তু ডিউর যে রিটেনগুলো আসে এগুলা অনেকগুলা ইঞ্জিনিয়ারিং টাইপের, শুধু মানগুলো দিয়ে দিয়ে সুন্দর সুন্দর মান যেগুলো তুমি ক্যালকুলেট করতে পারবে। আমার কথা ক্লিয়ার? ডিউর রিটেন অনেকগুলো আছে ইঞ্জিনিয়ারিং টাইপের, দ্যাটস ওয়াই তোমাকে কিন্তু এখানে সতর্ক থাকা লাগবে যে ইঞ্জিনিয়ারিং যদি প্রিপারেশন নাও। আমি নিজে কিন্তু ডিউর কোনো প্রিপারেশন নিই নাই, মানে ভার্সিটি আমি কোচিং করি নাই, আমি উদ্ভাসের ইঞ্জিনিয়ারিং প্লাস বায়োলজি কোর্সটা আমি করছিলাম। সো বুঝতে পারতেছো যে আসলে ইঞ্জিনিয়ারিং প্রিপারেশন নিলে কিন্তু ঢাবির জন্য খুব ভালো তো হয়ে যায়, যদি তোমার বায়োলজি একটা ভালো একটা ব্যাকআপ যদি তোমার থাকে। আমার আলহামদুলিল্লাহ বায়োলজি ভালো একটা ব্যাকআপ ছিল বা তৈরি করছি আর কি, ওটা শেষ মুহূর্তে এসে। ইন্টারে যদিও আমার বায়োলজি রেজাল্ট ভালো ছিল না, বাট অ্যাডমিশনের টাইমে এসে আমি 3টা মাস বায়োলজি ভালো মতো পড়ার কারণে আমার ডিউতে সবচেয়ে বেশি মার্ক ছিল বায়োলজিতে। এটা তোমরা অনেকেই জানো, আগে বলছি। হ্যাঁ, 1 লিটার দ্রবণে কি বলছে, 4 গ্রাম সোডিয়াম হাইড্রোক্সাইড দ্রবীভূত করা হলো, দ্রবীভূত করা হলো, এটা কিন্তু রিটেনে বুয়েটে আসা। উৎপাদিত মিশ্রণটি পিএইচ নির্ণয় করতে বলছে, উৎপাদিত
মিশ্রণের পিএইচ প্রশ্নে পাশে দিয়ে দিছে কে এ মান দিয়েছে। আমার কাছে অঙ্কটা ভালো লাগছে। কেন ভালো লাগছে আমি একটু দেখাই। প্রশ্নটা সুন্দর সুন্দর একটা প্রশ্ন। খেয়াল করে দেখো এখানে প্রশ্নটা কি বললো যে আমরা অ্যাসিটিক অ্যাসিড নিছি এবং সেটার পরিমাণ হচ্ছে 1 মোল। হ্যাঁ, তো অ্যাসিটিক অ্যাসিডের সংজ্ঞা সমীকরণ তোমরা লিখতে পারবা যে যে বিক্রিয়াগুলো ঘটনা ঘটবে অ্যাসিটিক অ্যাসিডের সাথে আমরা কার বিক্রিয়া করব। খেয়াল করে আগে ঠান্ডার মধ্যে দেখো কি কি নিছি। আমি অ্যাসিটিক অ্যাসিড নিছি, মানে আমার হাতে আছে CH3COOH আছে। তারপর আমার হাতে আর কি কি আছে, আমার হাতে 1 মোল সোডিয়াম অ্যাসিটেট আছে। তারপর তার মানে আমার কাছে কি আছে, আমার কাছে অ্যাসিড আছে, আমার কাছে আছে অ্যাসিড আছে এবং অ্যাসিডের পরিমাণটা হচ্ছে 1 মোল। তারপরে আমার কাছে লবণ আছে এবং লবণের পরিমাণটাও কত, 1 মোল। ওকে, এখন ঠান্ডা মাথায় দেখো আমরা এই অ্যাসিটিক অ্যাসিডের সাথে যখন আমরা সোডিয়াম হাইড্রোক্সাইড মিক্স করতেছি, মানে এটার সাথে যখন এটা মিক্স করব, এই দুটো কিন্তু আছে একসাথে আছে, এই দুটো একসাথে একটা পাত্রের মধ্যে আছে, ঠিক আছে? এই দুইটা, এইটা প্লাস এইটা, এই দুটো একসাথে পাত্রে আছে। এটার সাথে যদি আমি আবার সোডিয়াম হাইড্রোক্সাইড মিক্স করি, এইটার সাথে এটা বিক্রিয়া করবে কিন্তু এইটার সাথে এটা বিক্রিয়া করবে না। এটা নরমাল কমন সেন্স। কেন? লবণ তো ক্ষারের সাথে এখানে বিক্রিয়া করবে না, কারণ লবণ তো উৎপন্ন হবে। হ্যাঁ, তো লবণটা উৎপন্ন হয় কার সাথে বিক্রিয়া করে? অ্যাসিডের সাথে বিক্রিয়া করে। সো নিশ্চয় লবণের সাথে ক্ষার বিক্রিয়া করবে না, এটা তো কমন সেন্স, তাই না? তা আমরা বলতে পারি অ্যাসিডের সাথে লবণের, অ্যাসিডের সাথে ক্ষারের আবার বিক্রিয়া হবে। লবণ তো আছেই, লবণ তো উৎপন্ন হইয়া আছেই, এটার পাশাপাশি অ্যাসিডের সাথে ক্ষার বিক্রিয়া করে আরো অতিরিক্ত লবণ উৎপন্ন করবে, আরো অতিরিক্ত লবণ উৎপন্ন করবে। আশা করি এটা ক্লিয়ার হচ্ছে। ওকে, তাহলে আমরা অ্যাসিডের পরিমাণ, লবণের পরিমাণ নিশ্চয়ই চেঞ্জ হবে, কারণ বিক্রিয়া যেহেতু হবে অবশ্যই পরিমাণ চেঞ্জ হবে। এটা হলো আগে থেকে আছে, এটা আগে থেকে জমা আছে ধরে নাও। হ্যাঁ, এখন অ্যাসিড যখন বিক্রিয়া করে ফেলতেছে তখন অ্যাসিড তো কমে যাবে। দেখো অ্যাসিড যখন বিক্রিয়া করতেছে CH3COOH, এটা কার সাথে বিক্রিয়া করতেছে? সোডিয়াম হাইড্রোক্সাইডের সাথে। তো তুমি জানো সোডিয়াম হাইড্রোক্সাইড সাথে বিক্রিয়া করে তখন কি উৎপন্ন করবে? এখানে পাশে পানি লিখে নাও আগে। তো পানিটা কোথা থেকে আসে তোমরা জানো, ক্ষার থেকে হাইড্রোক্সিল আসে এবং অ্যাসিড থেকে হাইড্রোজেন আসে। তো বাকি থাকতেছে যেটা, সেইটাই হচ্ছে আমাদের সোডিয়াম অ্যাসিটেট। তো আমরা তাহলে এখানটাতে লবণটা পেয়ে যাচ্ছি। এখন তোমার কমন সেন্স কি বলে যে অ্যাসিড তো একটা বিক্রিয়ক, বিক্রিয়ক থেকে সব সময় একটা নির্দিষ্ট পরিমাণ কমে যায় এবং উৎপাদ হইতেছে লাভ করে। হ্যাঁ, তো আমরা বলতে পারি 1 মোল অ্যাসিড 1 মোল ক্ষারের সাথে বিক্রিয়া করে আমাদের কি উৎপন্ন হবে? 1 মোল লবণ উৎপন্ন হবে, ঠিক কি না? এটাই তো আমরা জানি, 1 মোল অ্যাসিড 1 মোল ক্ষারের সাথে বিক্রিয়া করে 1 মোল লবণ উৎপন্ন করে। ওকে, এখন লবণ তো আর বিক্রিয়া করবে না, লবণ তো আগে থেকেই জমা আছে, এইটা ফিক্সড, এই লবণটা হচ্ছে ফিক্সড, ঠিক আছে? কিন্তু এটা নন ফিক্সড, অ্যাসিডটা ফিক্সড হবে না। এটা কারণটা কি? এটা কারণটা হচ্ছে এই অ্যাসিডের সাথে তো আমি আরো ক্ষার মিশাই দিছি, তাহলে কি ঘটনা ঘটবে? এখানে লবণ উৎপন্ন হবে, তাহলে অ্যাসিড তো কমে যাচ্ছে। তো অ্যাসিড কি পরিমাণ কমতেছে বলো দেখি? অ্যাসিড কমতে হইছে তোমার যতটুকু পরিমাণ আমি ক্ষার নিছি সেই অনুযায়ী, যতটুকু অনুযায়ী ক্ষার নিছি সেই অনুযায়ী। এখন দেখো কিভাবে, অ্যাসিড তো আমি 1 মোল নিছি, এখন ক্ষার কত মোল নিছি সেটাকে বের করতে হবে। ক্ষার তো মোল আকারে দেয় না, ক্ষার তো দিছে গ্রাম আকারে, তো এটাকে আমরা আগে মোল আকারে নিব। ওকে, আচ্ছা, তাহলে এইটা কতখানি নিছি? 4 গ্রাম। তো 4 গ্রামকে আমরা কিভাবে মোলে কনভার্ট করব? তোমরা সবাই পারো, মোল সমান সমান ভর ডিভাইড বাই আণবিক ভর। তো সোডিয়াম হাইড্রোক্সাইডটা সবাই মুখস্থ রাখবা, 23 16 40 হবে, ঠিক আছে? তাহলে কত হবে? 4 ডিভাইডেড বাই 40, বা এটাকে আমরা লিখতে পারি 0.1 মোল। আমার কথা ক্লিয়ার? আমরা ক্ষার কতখানি নিছি? 0.1 মোল। এখন 1 মোল অ্যাসিডের সাথে 1 মোল ক্ষার বিক্রিয়া করে 1 মোল লবণ উৎপন্ন করে। এখন তুমি বলো তো 1 মোল অ্যাসিডের সাথে, এটা তো আগে থেকে ছিলই, হ্যাঁ, ওই পাত্রের মধ্যে আমরা ক্ষারটা মিশাই দিছি। যদি আমরা 0.1 মোল ক্ষার নিই, 0.1 মোল যদি আমরা ক্ষার নিই, তোমরা বলো দেখি কত মোল লবণ উৎপন্ন হবে? কমেন্টে বলো, কমেন্টে বলো কতটুকু লবণ উৎপন্ন হবে। আমি একটা কমেন্ট চেক করি, যদি একজনের আনসার পাইলে হবে, একজনের আনসার পাইলে আমি বুঝবো যে হ্যাঁ তোমরা আসলে পারতেছো। প্লিজ বুয়েট দেখে তোমরা চলে যাও না। অনেক আছে HSC 21 22, তোমরা ভাই ভাবো কি হায় ভাই মানে কোনো কঠিন কঠিন অঙ্ক করে। সত্যি আমি কোনো কঠিন অঙ্কই করাচ্ছি না, বুয়েট নাম দেখে চলে যাও না। আমি জাস্ট একটা কমেন্টের জন্য আমি মোবাইলটা হাতে নিছি, একজন কমেন্ট করো।
আচ্ছা, কারো কোনো কমেন্ট পাচ্ছি না। আচ্ছা, তাহলে আমি নিজে বলে দিচ্ছি, খেয়াল করে দেখো। 1 মোল অ্যাসিডের সাথে যখন আমি 0.1 মোল ক্ষারের বিক্রিয়া করতেছি, তখন লিমিটিং বিক্রিয়ক কি? লিমিটিং বিক্রিয়ক এখানে ক্ষার না, তোমরা জানো লিমিটিং বিক্রিয়ক হইতাছে সেইটাই যেটার পরিমাণে কম থাকে। তো পয়েন্ট এটা যেটা কম, তাহলে আমরা বলতে পারি এখানে 0.1 মোল লবণ উৎপন্ন হবে। আমার কথা ক্লিয়ার? কারণ এটার মধ্যে তো 0.1 মোল আছে, এখান থেকে 0.1 মোল অ্যাসিড কি হবে? কমে যাবে। আর 0.1 মোল ক্ষার তো আছেই, এটার সাথে বিক্রিয়া করে 0.1 মোল লবণ উৎপন্ন করবে। এটা কারণটা কি? এটা কারণ হচ্ছে এখানে আমাদের ক্ষারের পরিমাণটা হচ্ছে 0.1 মোল, আর অ্যাসিড তো 1 মোল আছে, মানে 0.1 এর চেয়ে বেশি আছে। তো 0.1 পরিমাণ মোল অ্যাসিড 0.1 পরিমাণ মোল ক্ষারের সাথে সে কি করবে? বিক্রিয়া করবে। বাকি যে 0.9 রয়ে গেল, ওইগুলো অ্যাসিডটা পড়ে থাকবে, অ্যাসিডটা ওখানে পড়ে থাকবে। তাহলে আমরা বলতে পারি অ্যাসিড কমে যাবে। অ্যাসিড কমে যাবে কতটুকু? 0.1। তাহলে 1 - 0.1 কত হয়ে গেল? 0.9 মোল হয়ে গেল, 0.9 মোল হয়ে গেল। আর লবণ খেয়াল করো, এটা আর বাড়ছে না, লবণ তো আগে থেকে 1 মোল ফিক্স ছিল, এবং এটার পাশাপাশি আরো 0.1 মোল বেড়ে গেল। তাহলে কত হবে? 1 + 0.1 কত হলো? 1.1 হয়ে গেল। টাটা হয়ে গেল। এখন আমরা কি করব? খালি ভ্যালুটা বসাই দিই, অঙ্ক শেষ। হ্যান্ডারসন হ্যাসেলবার্গ সমীকরণ বসাই দিলেই আমাদের অঙ্কটা শেষ। তো চলো আমরা সমীকরণটা বসাই দিই। সমীকরণটা আসলে কি? সমীকরণটা হচ্ছে pH = pKa + log of লবণ বাই অ্যাসিড, ঠিক আছে? তো লবণ বাই অ্যাসিড যদি আমরা লিখি, আমি লাস্ট ক্লাসে বলছিলাম উপর নিচে তুমি ঘনমাত্রা লিখতে পারো, উপর নিচে তুমি কি লিখতে পারো? মোল সংখ্যা লিখতে পারো। যে কে এর মানটা দিয়ে দিছি, তোমাদের লাস্ট ক্লাসে এটা মুখস্থ করতে বলছিলাম, মনে পড়ে? 1.8 × 10⁻⁵ এটা মুখস্থ করতে বলছিলাম। 4.74 মনে হয় বলছিলাম, 4.7445 খুব সম্ভবত, ঠিক আছে? আমি মুখস্থ দেখা না, এটা তোমাদের মুখস্থ করতে বলছিলাম, এই মানটা তোমরা মুখস্থ রাখবা। প্লাস লগ অফ লবণ, লবণের মান কত? 1.1, আর অ্যাসিডের মান কত? 0.9। অঙ্ক শেষ। তো একটু আগে দেখলাম ঝুমুর আর আরেকজন অঙ্কটা করছে, 4.832 আসবে, आंसरটা আসবে 4.832। সো এটাই হচ্ছে আমাদের आंसर। কে কে বুঝছো একটু কমেন্ট করে ফেলো, আমি নেক্সট ম্যাচ চলে যাই। আচ্ছা, ঝুমুর করছে এবং আয়েশা করে ফেলছে, গুড। আমরা তাহলে এখন নেক্সট ম্যাচে চলে যেতে পারি। আচ্ছা, পরের ম্যাথটা যে আমরা করব ওইটাও বুয়েটে আসা ম্যাথ, হ্যাঁ, বুয়েট 17-18 তে আসছে। আমরা নেক্সট যে ম্যাথটা করব এটা বুয়েট 17-18। বুয়েটে কিন্তু প্রতি বছর কিন্তু পিএইচ থেকে প্রশ্ন আসে, বুয়েট 17-18। তো প্রশ্নটা হচ্ছে যে 400 ml 0.1 মোলার, 400 ml 0.1 মোলার সোডিয়াম হাইড্রোক্সাইড এর সাথে আমরা কি মিশাচ্ছি? আমরা মিশাবো 600 ml 0.2 মোলার, 600 ml 0.2 মোলার অ্যাসিটিক অ্যাসিড যোগ করে দ্রবণ তৈরি করা হলো। অ্যাকচুয়ালি বাফার দ্রবণ আর কি, বাফার দ্রবণ তৈরি করা হলো। বাফার দ্রবণ কিছুই না, ওই অ্যাসিড এবং ক্ষারের সাথে বিক্রিয়া করে লবণ আর পানি উৎপন্ন হয় না, ওই পরবর্তীতে আরো লবণ মিশিয়ে এবং আরো কিছু উপাদান মিশিয়ে আমরা কি করে থাকি? অ্যাসিডিক বাফার অথবা ক্ষারীয় বাফার তৈরি করে থাকি আর কি। দ্রবণ তৈরি করা হলো। প্রশ্ন হচ্ছে বাফার দ্রবণের পিএইচ কত? এখানে প্রশ্নে দিয়ে দিছে পিকে এর মানটা দিয়ে দিছে 4.76। চলো এখন আমরা এটা সলভ করব, এটাও সহজ একটা ম্যাথ। আচ্ছা, প্রথমত হলো আমাদের কার কার ভ্যালু দিয়েছে সেটা দেখতে হবে। আমাদের দিয়েছে সোডিয়াম হাইড্রোক্সাইড, তারপরে অ্যাসিডটা দিয়ে দিছে। তো একটু আগে তো আমরা বিক্রিয়াটা করছিলাম, তাই না? প্লাস আমাদের এখানে কত আসতেছে? পানি আসতেছে। আচ্ছা,
তো একটা জিনিস খেয়াল করে দেখো যে আমাদের সোডিয়াম অ্যাসিডের যে উৎপন্ন হলো, যে লবণটা উৎপন্ন হলো, এখানে কতটুকু উৎপন্ন হবে আগে সোডিয়াম হাইড্রোক্সাইডের মোল সংখ্যা বের করতে হবে। এখান থেকে আমরা মোল বের করতে পারবো। আমরা জানি ওই ঘনমাত্রা সমান মোল বাই আয়তন, তাহলে মোল সমান কত হবে ঘনমাত্রা ইনটু আয়তন। তাহলে মোল সমান এই যে ঘনমাত্রা হইতেছে 0.1 আর আয়তন কত 400 ml। তো 400 ml এটাকে আমরা লিটারে নিয়ে নেব। হ্যাঁ 1000 তে ভাগ করলে এটা আমাদের লিটার হয়ে গেল। সাপোজ এটা ডিউতে আসছে, তোমার হাতে ক্যালকুলেটর নেই, কেমনে করবা? তখন এই যে নম্বরে কাটাকাটি করবা। হ্যাঁ এটা কত 0.4 না, 0.4 এর সাথে যদি আমরা 0.1 গুণ করি তাহলে কত হবে 0.04, তাই না? তো এই মোল সংখ্যাটা এটা কার? এটা হচ্ছে কি সোডিয়াম হাইড্রোক্সাইড। তাহলে আমরা সোডিয়াম হাইড্রোক্সাইডের উপরে লিখে ফেললাম 0.04। আশা করি বুঝতে পারছো। আচ্ছা এতটুকু আশা করি বুঝতে পারছো। এরপর নেক্সট হচ্ছে আমরা তাকাবো ওই অ্যাসিটিক অ্যাসিডের দিকে। ওই অ্যাসিটিক অ্যাসিডে কি কি আছে? 600 ml 0.2 মোলার। হ্যাঁ তাহলে এখানে আমরা লিখে নিই ক্ষারের মোল, তারপর এখানে আমরা লিখে নিই অ্যাসিডের মোল। অ্যাসিডের মোল সংখ্যা তাহলে কত হবে? ঘনমাত্রা সমান মোল বাই আয়তন, মোল সমান ঘনমাত্রা ইনটু আয়তন। তাহলে 0.2 ইনটু 600 ভাগ 1000। তাহলে এটা কত আসছে? 600 ভাগ 1000 করলে 0.6, 0.6 এর সাথে যদি আমি আবার 0.2 গুণ করে থাকি তাহলে এটা কত হবে? 1.2 আসবে। আচ্ছা নাকি ভুল লিখছি? 0.2 এর সাথে যদি আমরা 0.6 গুণ করে থাকি কত আসবে? 2/10 ইনটু 6/10, তাহলে 12/100। আচ্ছা 0.12 আসবে, 0.12 আসবে। ঠিক আছে, এরপর আমরা নেক্সট যে কাজটা করব, আমরা এখানটাতে দেখব যে অ্যাকচুয়ালি কোন কোন ভ্যালুটা হচ্ছে আমাদের এখানে লিমিটিং বিক্রিয়ক। আমাদের এখানে দেখতে হবে কোনটা লিমিটিং বিক্রিয়ক হচ্ছে। তো আমরা জানি পুরো কাজটা হয়ে থাকে কিন্তু লিমিটিং বিক্রিয়ক অনুসারে, যে যেটা কম থাকে সেই অনুযায়ী কিন্তু কাজটা হয়। হ্যাঁ তো আমাদের এখানে এই ভ্যালুটা যেহেতু আমরা জানি 0.12, এইটা এবং এটার মধ্যে আমরা কম্পেয়ার করব। হ্যাঁ আমরা অ্যাসিডের মোল সংখ্যা এবং ক্ষারের মোল সংখ্যার মধ্যে আমরা কম্পেয়ার করব। তো আমরা কম্পেয়ার করে পাচ্ছি ক্ষারেরটা কম। তো আমরা আগে থেকে শিখে আসছি যেটা কম সেটাই লিমিটিং বিক্রিয়ক। হ্যাঁ তো লিমিটিং বিক্রিয়ক অনুযায়ী তো লবণ উৎপন্ন হয়। তুমি একটা জায়গায় 0.12 মোলার মোল পরিমাণ তুমি অ্যাসিড নিলা আর 0.04 নিলা, তো ক্ষার তো আর 0.04 এর বেশি নাই, তাহলে লবণ কি 0.04 এর বেশি উৎপন্ন হতে পারবে? পারবে না। অ্যাসিড যদি 1 মোল নাও, ক্ষার যদি 1 মোল নাও, তোমার লবণ উৎপন্ন হবে 1 মোল। ঠিক আছে, ব্যাপারটা এরকম। তুমি অ্যাসিড যদি 0.12 নাও লাভ নাই, ক্ষারের দিকে তাকাইতে হবে, ক্ষারের দিকে তাকাইতে হবে। ব্যাপারটা হচ্ছে এরকম, মানে দুইজনের কন্ট্রিবিউশন থাকা লাগবে। ওকে, দুইজনের কন্ট্রিবিউশন ছাড়া যেমন অনেক কিছুই হয় না, তো অনুরূপভাবে দুইজনের কন্ট্রিবিউশন ছাড়া আমাদের প্রোডাক্টও তৈরি হবে না আর কি। বুঝতে পারতেছো আশা করি। তো এখানে কি আমরা দেখো আমরা 0.04 যে ভ্যালুটা আমরা বের করলাম এইটাই হবে আমাদের লবণের মোল সংখ্যা। তাহলে আমরা এইভাবে লিখতে পারি যে লবণ এটার মোল সংখ্যা কত হবে? 0.04। এবং আমরা তাকাবো কিসের দিকে? যেহেতু অ্যাসিডের ভ্যালু দিয়ে দিয়েছি, সো আমরা অ্যাসিডের দিকে তাকাবো। অ্যাসিড তো কমে গেল, অ্যাসিড কত ভ্যালু কমে গেল? ওই যে 0.04 কমে গেল। তাহলে অ্যাসিডের মোল সংখ্যা কত হবে? অ্যাসিডের মোল সংখ্যা হবে কত? 0.12। কত এতখানি নাই। হ্যাঁ ওই ক্ষারের সাথে বিক্রিয়া করে ফেললো না, 0.04 পরিমাণ তো বিক্রিয়া করে ফেললো। তাহলে সে বাকি রইল কত? 12 থেকে 4 চলে গেলে 8 বাকি রইল। তাহলে এটা আমাদের লবণ, এটা আমাদের অ্যাসিড। আমাদের অঙ্ক শেষ। pH সমান pKa প্লাস log অফ লবণ বাই অ্যাসিড। লবণের মান কত? 0.04 আর অ্যাসিডেরটা কত আসছে? 0.08। ঠিক আছে, আমরা যদি এখানে বসাই দিই আমাদের आंसरটা এসে পড়বে। এটা आंसरটা আসবে 4.46। তোমরা এটা যদি ক্যালকুলেটরে বসাও এই ভ্যালুটা আসবে 4.46। তো কে কে বুঝো না একটু কমেন্টে বলো, আমি একটু চেক করি। একটু দ্রুত কমেন্টে বলে ফেলো। আচ্ছা আমাদের সাথে একান্ত পরবর্তীতে যুক্ত হইছো, গুড। সোহেলানা বলতাছো পুরোপুরি ক্লিয়ার। আচ্ছা গুড। আমরা তাহলে আমাদের নেক্সট প্রবলেমে চলে যাই। হ্যাঁ আরেকটা আমরা বুয়েটের অঙ্ক সলভ করব, মানে আজকে আমরা বুয়েটের সব প্রবলেম সলভ করে ফেলবো পিএইচ রিলেটেড। খেয়াল করে দেখো আমি যেদিন যে টপিক ধরতেছি ওই টপিকে বুয়েটটাকে একটু বেশি প্রাধান্য দিচ্ছি। এখন আমরা কোন 17-18 করছি, তো এটা 16-17 আমরা করব। তো 16-17 পরে আমরা দেখি ইউনিভার্সিটির দিকে যেতে পারি কিনা। বুয়েট 16-17
এখানে প্রশ্নটা হলো ইয়ার রিলেটেড মনে হয়, আমের রস। প্রশ্নটা হচ্ছে যে হাইড্রোজেন আয়নের এখানে কিন্তু থিওরি বোঝানোর কিন্তু আর কিছু নাই। তোমরা এইচএসসি 21-22 যারা আসো তোমরা ভাবতে পারো ভাইয়া খালি অঙ্কই করাচ্ছে থিওরি কিছু বুঝাচ্ছে না। এখানে আসলে এক্সট্রা আর কোনো থিওরি নাই, সত্যি কথা। ওই যে বুঝাই দিতাম না থিওরিটা, হ্যান্ডারসন হ্যাসেলবার্গ pH সমান pK প্লাস লগ অফ লবণ বাই অ্যাসিড, লবণের আসলে কিসের মান চাইতেছে, অ্যাসিডের কিসের মান চাচ্ছে, এগুলো কিন্তু এক্সট্রা ভাবে আর কোনো ধরনের থিওরি আকারে নাই, জাস্ট এখন ম্যাথ করতে হবে, ম্যাথ করে করে বুঝতে হবে। এই চতুর্থ চ্যাপ্টার পুরোটা ভাই ম্যাথের, এখানে থিওরিটিক্যাল বেশি কিছু নাই, ঠিক আছে। অঙ্ক বেশি বেশি প্র্যাকটিস করতে হবে এই চ্যাপ্টারে। হাইড্রোজেন আয়নের 5.6 × 10⁻²। তোমরা যে ক্লাস করতেছো আমার মনে হয় 21-22 চেয়ে এখন 20টা বেশি। 20টা অনেক গুরুত্ব দিচ্ছ, আমি যেটা দেখলাম 20-এ আমি 21-22 স্টুডেন্ট খুব কম পাচ্ছি, অথচ অন্যান্য ক্লাসে 21-22 থাকে, 20টা তো থাকে না। এত ঘনমাত্রার বিশিষ্ট 500 ml কি করা হলো, 500 ml 500 ml আমের রসের সাথে 500 ml আমের রসের সাথে হাইড্রোজেন আয়নের 4.4 × 10⁻²। আমি যে পরীক্ষাটা নিব বললাম 4 আগস্ট আমি যে পরীক্ষাটা নিব ওখানে কিন্তু রিটেনও থাকবে, সো বি কেয়ারফুল, ওখানে কিন্তু রিটেনও থাকবে, শুধু অবজেক্টিভ না। অবজেক্টিভ যে পরীক্ষাটা নিব ওখানে কিন্তু টাইম থাকবে, মানে উপরে টাইম আসবে এরকম, তারপর নেগেটিভ মার্কিংও থাকবে। 4.4 × 10⁻² মোলার ঘনমাত্রা বিশিষ্ট মোলার ঘনমাত্রা বিশিষ্ট 500 ml কমলা লেবুর রস। মিশ্রিত করে ফলের রসের একটি, প্রশ্নটা বিশাল বড়, ফলের রসের একটি মিশ্রণ তৈরি করা হলো। এরপরে বলা হয়েছে যে ফলের রসের মিশ্রণের পিএইচ কত হবে। আর আরেকটা প্রশ্ন হলো যে এটা পানযোগ্য হবে কিনা, ফলের রসের মিশ্রণটি পানযোগ্য হবে কিনা। এই হলো দুইটা প্রশ্ন। তো বিশাল বড় একটা প্রশ্ন, বাট সলিউশনটা খুবই ছোট এবং সিম্পল। আমরা আগে তাকাবো আমাদের ভ্যালুগুলোর দিকে। আমাদের ভ্যালু দিয়ে দিছে হচ্ছে হাইড্রোজেন আয়নের ঘনমাত্রাটা দিয়ে দিছে, খেয়াল করো এই যে একটা ঘনমাত্রা আমরা জানি, আর কি দিয়ে দিছে ওই ঘনমাত্রাটা কত আয়তনে সেটা দিয়ে দিছে। সো আমরা এখান থেকে কিন্তু আরামসে কিন্তু আমরা মোল সংখ্যাটা পেয়ে যাব। আচ্ছা গেল, এটা কি আমের রস, তাহলে আমরা এইভাবে লিখতে পারি আমের রসে H+ এর ঘনমাত্রা, এটা কিন্তু প্রশ্নে দিয়ে দিছে। হ্যাঁ, H+ এর ঘনমাত্রা, সরি আমরা ঘনমাত্রা দিয়ে দিছে আর এই আয়তন দিয়ে দিছে, আমরা মোল বের করব। হ্যাঁ, তো মোল সমান কি ঘনমাত্রা ইনটু আয়তন। তো ঘনমাত্রা হচ্ছে 5.6 × 10⁻², আর আয়তন কত 500 ml। তো 500 ml কে আমরা যদি নিয়ে নেই 1000, তো আমি তোমাদের আগেও বলছি এখনো বলতাছি যতক্ষণ পর্যন্ত নিজে হাতে হাতে করতে পারবা ততক্ষণ নিজে নিজে হাতে হাতে করবা, ক্যালকুলেটর ইউজ করবা না। ধরো এটা ডিউতে আসছে, এখন এটা তো ভাই ক্যালকুলেটর ছাড়া করাই যায়, মানে আপাতত যতটুকু আমি করছি। তো এটা মানে কি 500/1000 মানে কি হাফ না, হাফ মানে অর্ধেক করে দিবা, 5.6 কে অর্ধেক করে দাও। তো আমরা যদি 56 কে অর্ধেক করলে 28 হয়, তাহলে 2.8 হবে, 2.8 × 10⁻² এত মোল হবে। ওকে, যতক্ষণ পর্যন্ত আমরা ক্যালকুলেটর ছাড়া করতে পারবো ততক্ষণ আমরা ক্যালকুলেটর ছাড়াই করব। নেক্সট কি বলছে যে আমের রসের সাথে এবার আমি কমলা লেবু মিশাবো। হ্যাঁ, তাহলে কমলা লেবুর রসে
আমাদের H+ এর ঘন মোল সংখ্যাটা কত, এর মোল সংখ্যাটা খেয়াল করে দেখো, এই যে মোলারটা দিয়ে দিছে 4.4 × 10⁻²। এটার সাথে আমরা গুণ করব আবার 500 ml। 500 ml মানে কি হাফ লিটার, আবার আগের মতই তো হবে, তাই না? তাহলে কি করবা, এই যে 4.4 কে জাস্ট অর্ধেক করে দিবা, হাফ যেহেতু আমরা করতেছি 2.2 হয়ে যাবে। তাহলে কত হবে 2.2 × 10⁻² মোল। এখন আমরা তো এইটা অন্তত জানি যে টোটালটা আসলে কতটুকু হয়ে গেল, মানে ইটস জাস্ট লাইক একটা তুমি একটা শরবতের মতো বানাইছো আর কিছু না। তুমি বাসায় তুমি কি করছো, তুমি আমের রস নিছো, হ্যাঁ, এই আমরা জানি একটা গ্লাস সাধারণত 500 ml হয়ে থাকে, তাই না? নাকি 250 ml হয়, ভুল বলছি। তুমি ধরো একটু বড় একটা গ্লাস, যে গ্লাসটা 500 ml, তুমি 500 ml একটা গ্লাসে তুমি আমের রস মিশাইছো, আবার 500 ml একটা গ্লাসে তুমি কমলা লেবুর রস মিশাইছো। এখন দুইটাকে তুমি মিক্স করে ফেলছো, এই যে বলছি তো মিক্স করা হলো, যে মিশ্রিত করা হলো। তুমি যখন মিশ্রিত করতেছো দুইটা মিলে এখন আয়তন কত 1000 ml হয়ে গেছে না? তুমি যে দুইটা মিক্স করে ফেলছো, তোমার এখন আয়তন যোগ হয়ে যাবে। আর মোলেরটা ব্যাপার কি হবে খেয়াল করে দেখো, দুইটাই তো H+ এর, তাই না? এটা কি এই মোলটা যে আমি বের করছি, এটা কিসের মোল? H+ এর মোল। এই মোলটা যে বের করছি, এটা কিসের মোল? H+ এর মোল। যেহেতু দুটো মিশ্রিত হয়ে গেছে এবং দুটো সেম উপাদানের, সো আমরা যোগ করতে পারি। যদি এরকম হইতো এটা H+ আর এটা OH- এর, তখন কিন্তু আর যোগ করতে পারতাম না। কারণ কি, তোমাকে যদি আমি আজকে একটা প্রশ্ন করি, বলো দেখি 5টি ছাগল প্লাস 3টি গরু ইজ ইকুয়াল টু কত? এটার কোনো আনসার নাই, কারণ ছাগলের সাথে আমরা গরুর যোগ করতে পারি না। কিন্তু যদি কোশ্চেন করি যে 5টি ছাগল প্লাস 3টি ছাগল ইজ ইকুয়াল টু কত, তোমরা বলতে পারবে 8টি ছাগল। ব্যাপারটা হচ্ছে এরকম, আমরা যখন যোগ করি সমজাতীয় হতে হয়। হ্যাঁ, এখানে H+, এখানে H+, দুটো কিন্তু সমজাতীয়, দ্যাটস ওয়াই আমরা যোগ করতে পারবো। তাহলে আমরা মোল সংখ্যাটাকে বের করে নেই, তারপরে আমরা এই দেখো H+ এর মোট মোল, H+ এর মোট মোলটা তাহলে আমরা কত, আমরা যোগ করব এই মোলটা। আমি আগেও বলতে ছাড়া আমরা করব। তো খেয়াল করে দেখো, এখানে 10⁻² কিন্তু কমন, এই দুইটার মধ্যে কমন কি 10⁻² না? তাহলে আমি আগে 10⁻² লিখে নিলাম, কারণ এইটার সাথে আমি এটা যোগ করলেই তো হয়ে গেল। সবসময় মাথায় রাখবে এটা, যখন দুইটা জিনিস আমরা যোগ করি 10⁻⁻ কিছু আকারে থাকে, পাওয়ার আগে মিলতে হয়। এইটা পাওয়ার মিলে গেছে, যদি পাওয়ার মিলে তাহলে আমি কমন আকারে সেটা লিখে রাখতে পারি। তো 2.8 এর সাথে যদি আমি 2.2 আমি যদি যোগ করি, আমার কত 5 হয়ে যায়। তাহলে এটা কত আসছে 5 × 10⁻², আমরা এত মোল হয়ে গেল। দেখছো কত ইজি একটা ম্যাথ, মানে এখন পর্যন্ত ক্যালকুলেটর লাগেনি। এরপরে আমরা যখন আয়তনটা বের করব, আয়তনটাও আমাদের সিম্পলি আমরা 1 লিটার লিখে ফেলতে পারি, ঠিক কি না? 500 ml যোগ করলে তো 1000 ml মানে 1 লিটার। তাহলে আমরা এখন এখান থেকে pH বের করতে পারবো। তো আমরা জানি pH সমান কি -log H+। খেয়াল করে দেখো, এই যে H+ টা আমি লিখছি, এগুলো ছিল মোল, সো এটা থার্ড ব্র্যাকেটটা দেওয়া উচিত হয় নাই। এটা থার্ড ব্র্যাকেটগুলো মুছে ফেললে ভালো হয়, আর থার্ড ব্র্যাকেট দ্বারা আমরা ঘনমাত্রা বুঝে থাকি, এখানে থার্ড ব্র্যাকেটগুলো দিও না। হ্যাঁ, থার্ড ব্র্যাকেট কখন দিবা? শুধুমাত্র এই জায়গাটা ঘনমাত্রা বের করার সময়। তো ঘনমাত্রা আমরা কিভাবে বের করতে পারি? আমরা তো জানি ঘনমাত্রা সমান মোল বাই আয়তন। তো মোট মোল বাই মোট আয়তন, তো আমাদের মোট মোলের মান কত? এত। হ্যাঁ, তাহলে আমি এখানটা আগে থেকে এটা সাইডে বের করে রাখি, H+ সমান মোট মোল হচ্ছে 5 × 10⁻² ডিভাইডেড বাই মোট আয়তন হচ্ছে 1 লিটার। ওকে, আচ্ছা, তাহলে এটা আমরা লিখে ফেলি -log কত হবে 5 × 10⁻²। ঠিক আছে, এরপরে ভাই এটা ক্যালকুলেটর ছাড়া পারবো না। এটা যদি শুধু 5টা যদি না থাকতো তাহলে পারতাম, বাট ক্যালকুলেটর এটা লাগবে 5 দিয়ে দেওয়ার কারণে আমাদের এইটার आंसरটা আসবে 1.30। এখন এইটা হলো একটা आंसर বের হলো যে ফলের রসের মিশ্রণের pH-টা কত, আমি তোমাদেরকে এটা বের করে দিলাম। দ্বিতীয় আরেকটা প্রশ্ন আছে যে ফলের রসের মিশ্রণটি পানযোগ্য হবে কিনা। তো বুঝাই যাচ্ছে এটা 1.3 খুবই ছোট একটা মান। হ্যাঁ, অ্যাসিডের ক্ষেত্রে 7 এর চেয়ে ছোট হলে সেগুলো অ্যাসিড, কিন্তু যত ছোট হবে সেটা তত বেশি টক। এত টকও বলবো না, মানে এটা খাওয়ার মতোই না। আমরা যে নরমালি আমরা যে লেবুর রসটা খাই, অনেক টকওয়ালা লেবুর রস, ওগুলো হাই স্কেলে 5 হবে pH। তো বুঝো 1.3 কত কম, বহুত কম। এটা কারণ হচ্ছে আমরা তো লক করে নিয়ে আসছি, এটা কারণ আমরা তো লক করছি ভাই। লক করলে মানে বড় জিনিস ছোট হয়ে যায়। আমার কথা কি ক্লিয়ার? লগ যখন আমরা করি তখন আসলে অনেক কিছু চেঞ্জ করে আমরা নিয়ে আসি। লগের ফলে 1.3 মানে অনেক বড় একটা ব্যাপার। সো আশা করি তুমি এতটুকু বুঝতে পারছো। সো এটা आंसरটা কি হবে? এইভাবে বলবা যে এখানে pH এর মানটি খুবই কম এবং এত কম হওয়ার ফলে এটি খাওয়ার যোগ্য হবে না। শেষ आंसर। তুমি এখন কমেন্টে বলতে পারো কে বোঝো নাই।
আচ্ছা জুমুর কি বললো, জাস্ট একটু টেস্ট করলে কি প্রবলেম হবে? আচ্ছা তুমি টেস্ট করে দেখো, হ্যাঁ আমের রস আর কমলা লেবুর রস দুটো একত্রে মিশ্রিত করে দেখো 1.3 একটু টেস্ট করে দেখো কি মজা লাগে আচ্ছা ঠিক আছে, একান্ত উপস্থিত ক্লিয়ারলি বুঝতে পারছে, সোহেল রানা বলছে বুঝতে পারছে। আমরা তাহলে পরবর্তী প্রবলেমে চলে যাই। আচ্ছা বুয়েট তো অনেক হইছে, এখন আমরা একটু ইউনিভার্সিটির দিকে যাই। আমরা এখন কুয়েটের দিকে একটু মনোযোগ দিই। কুয়েট তোমরা জানো কি না, মানে যত ইঞ্জিনিয়ারিং ভার্সিটিগুলোর মধ্যে আছে সবচেয়ে সুন্দর হলো কুয়েট, ঠিক আছে? কুয়েটটা সবচেয়ে সুন্দর। আমি পার্সোনালি আমি যাই নাই, আমি জাস্ট ফ্রেন্ডদের কাছ থেকে শুনছি এবং যা দেখছি আর কি, কুয়েটটা সবচেয়ে সুন্দর ইঞ্জিনিয়ারিং ভার্সিটিগুলোর মধ্যে আর কি। আর এমনিতে শুধু ভার্সিটিগুলোর মধ্যে সবাই বলে, অনেকে বলে রাজশাহী ইউনিভার্সিটি বেশি সুন্দর আর কি। রাজশাহী ইউনিভার্সিটি সুন্দর, এরপর ঢাকা ইউনিভার্সিটি এখন আর আগের মতো সৌন্দর্যটা নাই আর কি। আগে যেরকম ছিল এখন আর সেটা নাই, এখন নগরায়নের ফলে কত কিছু চেঞ্জ হয়ে যাচ্ছে। আচ্ছা এই অঙ্কটা আমরা যে করবো এটা কুয়েটে আসছে, কুয়েট 19-20, কুয়েট 19-20। প্রশ্নটা হচ্ছে যে অ্যামোনিয়া দ্রবণের 0.1 মোলার অ্যামোনিয়া দ্রবণের 0.1 মোলার 25 সেন্টিমিটার কিউব কে একটি কনিক্যাল ফ্লাস্কে নেওয়া হলো। কে একটি কনিক্যাল ফ্লাস্কে নেওয়া হলো। আচ্ছা আমরা নিলাম, ভালো কথা। মানে এটা আমরা কিসের ইনফরমেশন লিখলাম, আমরা ক্ষারকের ইনফরমেশন লিখলাম। তারপর উক্ত দ্রবণের মধ্যে 0.1 মোলার মাত্রার, তারপর উক্ত দ্রবণের মধ্যে উক্ত দ্রবণের মধ্যে 0.1 মোলার মাত্রার কি ইউজ করছি আমরা, HCl এর আমার মনে হয় এটা তোমাদের নিজেদের পারা উচিত। দেখি তোমাদের একটু টেস্ট করে দেখি, নিজেরা পড়ো তো, আমি 5 মিনিট টাইম দিব। দ্রবণ যোগ করা হলো, কারণ আমি তো এই টাইপের অনেকগুলো অঙ্ক করে ফেলছি। যোগ করা হলো, প্রশ্ন হচ্ছে যে দ্রবণের pH হিসাব করো। দ্রবণের pH কত? তো পাশে আমি তোমাদের একটা ভ্যালু লিখে দিই, Kb = 3.3 × 10⁻⁵। তোমাদের এটা আমি সময় দিলাম 5 মিনিট, অনেক টাইম দিলাম, ঠিক আছে? বুয়েটে একটার জন্য টাইম দিয়ে 3 মিনিট, আমি তোমাদের দিলাম 5 মিনিট। ট্রাই করতে কে সাহস করে লাস্ট পর্যন্ত থাকো লাইভে। তো চলো এই অঙ্কটা আমরা একটু সলভে ট্রাই করি। প্রথম কথা হলো যে আমাদের তাকাইতে হবে এখানে আসলে বিক্রিয়াগুলো কেমনে ঘটতেছে, কারণ এভরিথিং ইজ ডিপেন্ডেন্ট অন রিঅ্যাকশন। তো আমরা যদি একটুখানি তাকাই, আমাদের বিক্রিয়ার এলিমেন্টগুলো কি কি, অ্যামোনিয়া আছে, তারপরে হাইড্রোজেন ক্লোরাইড আছে। তো আমরা চলো বিক্রিয়াটা লিখি। এখন বিক্রিয়া লেখার আগে দেখতে হবে অ্যামোনিয়া একটা দ্রবণ, তো অ্যামোনিয়া যে দ্রবণ আকারে আছে, হ্যাঁ, তো আমরা এখানে আসলে কি কি ঘটনা ঘটবে, এখানে আমাদের যে আয়নটা তৈরি হবে, খেয়াল করে দেখো, অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড আয়নটা তৈরি হবে, ঠিক আছে? এখন ঘটনাগুলো হইতেছে যে এখানে আমরা যদি HCl যদি মিশাই দিই তখন কিন্তু আমাদের লবণ ও পানি উৎপন্ন ব্যাপারটা কিন্তু সেইটা না। দেখো তোমরা যেটা ভাবতে পারতেছো অনেক সময়, আমি জানি না ঝুমুর কোন ওয়েতে কইরা 4.8 আনছো আমি জানি না, বাট রূপা এবং বাকি যে আরেকজন দেখলাম। আচ্ছা রূপা, তুমি কি ক্লাস কোর্স স্টুডেন্ট? তোমাকে আমার নতুন নতুন লাগতেছে, একটু বইলো। সেটা হইতেছে যে আমরা আগে দেখবো যে আমাদের এটা কি প্রশমন বিক্রিয়া কিনা, দ্যাট ইজ দ্য ফার্স্ট যে জিনিসটা আমাদের তাকাইতে হবে, সেটা এটা কি প্রশমন বিক্রিয়া কিনা সেটাকে দেখতে হবে। লবণ পানি উৎপন্ন হইতেছে কিনা, যদি পানি উৎপন্ন না হয় তো সেটা আমরা কি প্রশমন বিক্রিয়া বলতে পারি না, ঠিক আছে? তো এখানে খেয়াল করে দেখো, আমরা এখানে যে অ্যামোনিয়া যে ঘটনাটা বলা হলো, অ্যামোনিয়ার সাথে অ্যামোনিয়া দ্রবণের সাথে যখন আমরা কনিক্যাল ফ্লাস্কে দিলাম
তারপর উক্ত দ্রবণ, আচ্ছা জলীয় কিন্তু বলে নাই, আমি যে পানি যোগ করে দিলাম ব্যাপারটা তো আসলে ঠিক হলো না। জলীয় কি বলছে? জলীয় তো বলে নাই। আমরা যদি অ্যামোনিয়ার সাথে যদি ডাইরেক্টলি HCl মিশিয়ে দিই তখন কিন্তু কোনো পানি উৎপন্ন হচ্ছে না, অ্যামোনিয়াম ক্লোরাইড হইতাছে। একটা জিনিস খেয়াল করে দেখো, জাস্ট অ্যামোনিয়া দ্রবণ বলছে, জলীয় দ্রবণ কিন্তু বলে নাই। সো আমরা কিন্তু চাইলে পানি যোগ করে ফেলতে পারি না, আমরা চাইলে কিন্তু পানি যোগ করতে পারবো না। আমরা প্রশ্নে যেভাবে বলছি সেভাবে আগাতে হবে। এটা কিন্তু প্রশমন বিক্রিয়া না, হ্যাঁ এটা কি কোনো প্রশমন বিক্রিয়া? এটা কোনো প্রশমন বিক্রিয়া না। সো এটা কিন্তু তুমি হ্যান্ডারসন হ্যাসেলবার্গ ওইটার অনুযায়ী তুমি আগাতে পারবে না। pH সমান pK প্লাস log অফ লবণ বাই অ্যাসিড। আমরা এটা কখন করি? যখন সেটা একটা প্রশমন বিক্রিয়া হয়। প্রশমন বিক্রিয়া আগে হইতে হয়, তাই না? এটা ছাড়া কি এই সমীকরণ ইউজ করা যায়? যায় না। তো আমরা তাহলে কিভাবে আগাবো? আমরা আগে প্রত্যেকটা ইন্ডিভিজুয়ালি আমরা এলিমেন্টের দিকে আমরা তাকাবো, ওই এলিমেন্টগুলোর ঘনমাত্রাটা কিরকম, তারপর মোল সংখ্যাটা বের করতে পারলে হয়ে যাবে। আমরা আগে তাকাবো যে H+ এর ভ্যালুটা আসলে কত, সেই অনুযায়ী আমরা এটা আগাবো। তো খেয়াল করে দেখো, ফার্স্ট অফ অল যেহেতু অ্যামোনিয়া দ্রবণের কথা বলতেছিল, আমরা লাস্ট ক্লাসে শিখছিলাম যে C*1 - আলফা, আলফা C, এটা তোমরা লাস্ট ক্লাসে শিখাইছিলাম, মনে আছে? আচ্ছা, তো ওইখানে আমরা বলতে পারি যে আমরা ঘনমাত্রাটাকে, আমরা H+ এর ঘনমাত্রাটাকে আমরা কোন আকারে বলতে পারি? H+ এর ঘনমাত্রার সূত্রটা আসলে কি? আলফা ইনটু C। ওকে, এখন আলফার সূত্রটা আবার আমাদের দেখতে হবে KB আকারে। তো তোমরা সবাই এই সূত্রটা পারো যে KB সমান সমান, এটাও আমি প্রমাণটা দেখাইছি, আলফা স্কয়ার C ডিভাইডেড বাই 1 - আলফা। এটা প্রমাণটা আমি দেখাইছিলাম, মনে করে দেখো। এখানে আলফার ভ্যালুটা নেগলিজেবল, দ্যাটস ওয়াই আমরা কি করতেছিলাম, তখন আমরা এটাকে আলফা স্কয়ার C লিখতাম। এখান থেকে আমরা আরামসে আলফা মানটা বের করে ফেলতে পারি √KB/C। তো আমরা যদি এখানে আলফা মানটা বসাই দিই কি হবে? √KB/C * C। তাহলে C এটা কাটাকাটি যাবে, কারণ এখানে C আসলে দুইটা, C মানে কি √C কাটাকাটি গিয়ে আমাদের ইকুয়েশনটা হবে √KB/C। তো এটা কিন্তু আমাদের ঘনমাত্রা, এটা আমাদের কিসের ঘনমাত্রাটা আমরা বের করে ফেলতে পারলাম। আচ্ছা, এই যে ঘনমাত্রাটা আমরা বের করলাম, আচ্ছা এটা তো অ্যামোনিয়া দ্রবণের, এটা তো আসলে H+ এর না, এটা তো H+ এর না, এটা অ্যামোনিয়া, ঠিক আছে? এটা তো অ্যামোনিয়া না, H+ এটা তো পরে। আচ্ছা, √KB/C। তো এখানে এই যে ঘনমাত্রাটা আমরা যদি বের করে ফেলতে পারি, আমরা এখানে KB এর মানটা জানি, আমরা C এর মানটাও জানি। তো খেয়াল করে দেখো, এই C-টা কিন্তু এই যে ঘনমাত্রাটা, ঠিক আছে? তো আমরা এখান থেকে KB এর মান জানি, আমরা C এর মান জানি, আমরা এখান থেকে কিন্তু ঘনমাত্রাটা পেয়ে যাব। এখন আমাদের দরকার মোল সংখ্যাটা। মোল সংখ্যার সূত্র কি? ঘনমাত্রা ইনটু আয়তন। এই যে আমরা ঘনমাত্রাটা মাত্র পাইলাম, মোল সমান সমান কি হবে? এটা একটা ঘনমাত্রা, এই যে ঘনমাত্রা ইনটু আয়তন। আমাদের এখানে আয়তনটা আসলে কত? 25 সেন্টিমিটার কিউব। আমরা 25 সেন্টিমিটার কিউবে জাস্ট লিটারে নিয়ে নিব, বা 25/1000 করে নিব। এগুলা রুট ওভার ক্যালকুলেশন, এটা তো মুখে পারবো না, এটা ক্যালকুলেটর ইউজ করবা, ঠিক আছে? তো এখানে ক্যালকুলেটর ইউজ করলে তোমাদের মোল সংখ্যাটা বের হবে 0.0454। আমি কি বলছি মনে থাকবে তো? 0.0454 লিখে দিই, 0.0454। আচ্ছা, এখানে ওনারা মিলিতে রাখছে, আমরা এটা 25 দিয়ে গুণ রাখছে আর কি, মানে মিলিমোলে রাখছে। আমি যদি করি এটা আরো 1000 দিয়ে ভাগ হবে আর কি। আমি যদি 1000 ভাগ না করি, তোমরা কি বুঝতে পারতেছো আমি কি বলতে চাচ্ছি? ওনারা 25 কে 25 এ রেখে দিয়েছে, মানে মিলিমোল, এটা হইতাছে না মিলিমোল আকারে রাখছে। মিলিমোল মানে তো বুঝো, ওই যে সেন্টিমিটার কিউবকে আমরা লিটারে নেই, লিটারে না নিলে সেটাকে মিলিমোল বলে আর কি, মনে থাকবে তো? যদি আমরা এটা 1000 ভাগ করি তখন এটা শুধু মোল হয়ে যাবে, এখানে আবার 10⁻³ হয়ে যাবে, একই তো। আমরা পরেরটা মিলিমোল রাখি, তাইলে তো হলো। দুইটাকেই যদি আমরা সেন্টিমিটার কিউবে রাখি, সমস্যা আছে? তোমরা তো এইটা জানো, একক যদি সেম থাকে তাহলে তো আনসারটা তো সেমই থাকবে নাকি? আচ্ছা, এরপরে আমরা H+ এরটা নিয়ে আমরা এখন কাজ করব। H+ এর ক্ষেত্রে আমরা যদি মোল সংখ্যাটা বের করতে চাই, কোনো প্যারাই নাই। কেন কোনো প্যারা নাই? আমি বারবার আজকে থার্ড ব্র্যাকেট দিয়ে দিচ্ছি। H+ এর মোল সংখ্যা যখন আমরা বের করব, কোনো প্যারাই নাই। এটা কারণ হচ্ছে আমরা H+ এর আমরা আয়তন জানি, আমরা ঘনমাত্রাও জানি। আমরা যদি গুণ করে দিই তাহলে তো হয়ে গেল। 0.1 এর সাথে যদি আমরা 5 গুণ করি, এটাও আমরা মিলিমোল আকারে রেখে দিতে পারবো, ঠিক আছে? তারপর হচ্ছে আমরা জাস্ট খালি দেখব যে আমাদের কতটুকু পরিমাণ অ্যাসিড এবং কতটুকু পরিমাণ, এখানে যেহেতু ক্ষারের ইনফরমেশন দিয়ে দেওয়া, তো আমরা pH যখন বের করব আমাদের H+ এর ইনফরমেশনটা আমাদের দরকার আছে। অবশিষ্ট যতটুকু অবশিষ্ট থাকবে ততটুকু, আমাদের অ্যাসিডও আছে ক্ষারও আছে, দুটো তো বিক্রিয়া করে ফেলবে। বিক্রিয়া করার পর এক্সট্রা যতটুকু বেঁচে থাকবে, সেটাই হবে আমাদের বিক্রিয়ার অবশিষ্ট H+ এর ঘনমাত্রা, ঠিক আছে? তো এইখানে যদি আমরা ভ্যালুগুলো দেখি, এটা আসবে বিয়োগ করলে 0.4546 আসবে।
এটা তো 0.5, ঠিক আছে। এটা হচ্ছে H প্লাস এর, এটা হচ্ছে আমাদের অ্যাসিড, এটা হচ্ছে আমাদের অ্যাসিড। আর এইটা যে বের হইছিল এই যে এটা আমাদের কিসের? অ্যামোনিয়া। অ্যামোনিয়া কি ক্ষারক, ঠিক আছে। তো ক্ষারকের সাথে যখন আমাদের অ্যাসিড বিক্রিয়া করবে, লিমিটিং বিক্রিয়ার দিকে তাকাতে হবে কার পরিমাণ কম। তো আমরা দেখতে পাচ্ছি আমরা ক্ষারকের পরিমাণ কম, ঠিক আছে। তো ক্ষারকের পরিমাণ যদি কম হয় ওইটা লিমিটিং বিক্রিয়ক, তাহলে আমাদের লবণ উৎপন্ন হবে অত মোল, ঠিক আছে। সো আমরা লবণের মোল সংখ্যাটা আমরা পেয়ে গেলাম, যদিও সেটা আননেসেসারি। এটা কারণটা কি, আমরা তো পিএইচ বের করব, H+ টা জানলেই তো হয়ে গেল, তাই না। তো পিএইচ এর সূত্রটা আসলে কি, নরমালি পিএইচ সমান মাইনাস log H+। তো এই H+ টা আমরা কি অবশিষ্ট H+, তাহলে অবশিষ্ট H+ কেমনে বের করব? খুবই সিম্পল, অবশিষ্ট H+, এই যে যতটুকু ছিল 0.5 পরিমাণ ছিল, আর এতটুকু তো সে বিক্রিয়া করে ফেললো, এতটুকু তো সে ওই যে কমে যাবে না, আমরা জানি অ্যাসিড তো কমে যাবে, অ্যাসিড কমে গিয়েই তো ক্ষারের সাথে বিক্রিয়া করে লবণ পানি উৎপন্ন করতেছে। কতটুকু কমে যাচ্ছে? 0.0454 পরিমাণ কমে যাচ্ছে। কমে গেলে যে ভ্যালুটা বের হয় এটা এখানে বসাই দিবা, আমাদের आंसर শেষ। এটা এখানে বসানোর পর आंसरটা আসবে গিয়ে তোমার হচ্ছে এটাতে আসবে 0.4546, এখানে আসবে 0.4546, আর ওইখানে বসানোর পর आंसरটা আসবে 1.819 आंसरটা আসবে, ঠিক আছে। এখন আমরা যে ভ্যালুগুলো যে বের করে ফেললাম, এটা কি, এগুলো মোল সংখ্যা না। এই মোল সংখ্যা থেকে তো আমরা আগে ঘনমাত্রা নিতে হবে, কারণ H+ টা তো ঘনমাত্রা। তাহলে আমরা এখানে একটু ঘনমাত্রা নিয়ে নিই, আমরা সাইডে যদি ঘনমাত্রা নিয়ে নিই, ঘনমাত্রা সমান কত হবে? উপরে হবে মোল সংখ্যা যেটা মাত্র বের করলাম, এই যে অবশিষ্ট 0.456, আর নিচে কি হবে? আমরা জানি ঘনমাত্রা সমান মোল বাই আয়তন, আমরা তো দুটো মিক্স করে ফেলতেছি। তাহলে আমাদের আয়তন কত হবে? এখানে হলো 25 সেন্টিমিটার কিউব, এখানে হলো 5 সেন্টিমিটার কিউব। তাহলে কত সেন্টিমিটার কিউব হলো? 30 সেন্টিমিটার কিউব, ঠিক আছে। তো 30 সেন্টিমিটার কিউব যদি আমরা এখানে বসাই দিই, তাহলে আমাদের H+ এর ভ্যালুটা এসে পড়বে, এটা এখানে বসাই দিলে অঙ্ক শেষ। এটা আসবে যে ওরা পারছে, রূপা পারছে, তারপর মাইদুল পারছে, 1.819 আসবে, ঠিক আছে। আশা করি তোমরা এই অঙ্কটা বুঝে গেছো। আচ্ছা, তাসনুবা মিম আছে। আচ্ছা, একান্ত বলতাছে আমিও ট্রাই করছি, आंसर 1.82 আসছে। গুড, 1.82 আসছে, এইটা তো পারছো, একান্ত পারছো। তাসনুবা মিম আছে 21 এর, আমি তো পানি দিয়ে ফেলছি। আচ্ছা, ঝুমুরিতেছে পানি দিয়ে দিছিল। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। তো 10টার মতো বাজে, আমরা হইতাছে পিচ নিয়ে আর বেশি প্যাচাল পারবো না, অনেক অনেক কিছু আমরা করার ট্রাই করলাম। তো তোমরা বাসা নিজেরা কিছু প্র্যাকটিস করবা, সব যদি আমি করাই দিই তাহলে তো আর হবে না, তাই না। একেবারে সব যদি করে দিই, আমি কিন্তু ইঞ্জিনিয়ারিং কোর্স হবে একটা গইল, তোমরা 6টা ক্লাস শেষ হওয়ার পর গইল আমি টোটাল কয়টা অঙ্ক করাইছি দেখলে বুঝবা যে আমি ইঞ্জিনিয়ারিং কোর্স ব্যাংকটা শেষই করে নিছি, ঠিক আছে। ভার্সিটি প্রশ্ন ব্যাংকটা কেন আমি খুব একটা আগাচ্ছি না, কারণ সব ছোট ছোট প্রশ্ন এবং সব ইজি। যে ব্যক্তি ইঞ্জিনিয়ারিং প্রশ্ন ব্যাংকটা শেষ করতে পারবে, আমি গ্যারান্টি দিয়ে বলতে পারতেছি সে ভার্সিটি প্রশ্ন ব্যাংকটাও শেষ করতে পারবে। দ্যাটস ওয়াই আমি ইঞ্জিনিয়ারিং প্রশ্ন ব্যাংকটা একটু বেশি গুরুত্ব দিচ্ছি আর কি, ঠিক আছে। যে ইঞ্জিনিয়ারিং প্রশ্ন ব্যাংকটা শেষ করে ফেলবে তার জন্য ভার্সিটি প্রশ্ন ব্যাংকটা পুরো পান্তাভাত মনে হবে, ওকে। তো হচ্ছে আগামীকালকে হচ্ছে আমাদের নেক্সট ক্লাস থাকবে, আগামীকালকে রাত 9টায়, হ্যাঁ। এটা হচ্ছে আমাদের 1 আগস্টে, তারপরে হচ্ছে আরেকটা ক্লাস হবে 2 আগস্টে, আমাদের আরেকটা ক্লাস হবে। তো আমি টোটাল 4টা ক্লাস নিয়ে নিছি, ঠিক আছে। তো 2 আগস্টে আবার 9টা বাজে আরেকটা ক্লাস হবে। তো এরপর হচ্ছে একদিন একটা গ্যাপ থাকবে, তোমরা 3 আগস্টে ধুমসে পড়বা, এবং 4 আগস্টে হচ্ছে আমরা ফুল রাসায়নিক পরিবর্তনের উপর আমরা একটা ফুল একটা এক্সাম দেব, এবং সেই এক্সামটা কিন্তু শুধুমাত্র অবজেক্টিভ না, রাসায়নিক পরিবর্তনের উপর ফুল এক্সাম, ঠিক আছে। তো ওই এক্সামটা কিন্তু হবে অবজেক্টিভ প্লাস রিটেন, ওই এক্সামটা হবে অবজেক্টিভ প্লাস রিটেন, ঠিক আছে। এবং ওইখানে যারা টপ 10 এ থাকবে, ওই এক্সামটা যারা টপ 10 হবা, তোমাদের জন্য একটা অফার আছে যে তোমরা যদি ভর্তি হও, আমি নতুন একটা কেমিস্ট্রি বেচ চালু করতে যাচ্ছি। ওই কেমিস্ট্রি বেচটা হবে, পেমেন্ট সিস্টেম হবে মান্থলি, অর্থাৎ তুমি চাইলে
হচ্ছে প্রতি মাসে পেমেন্ট করতে পারো আর কি, মানে তোমাকে যে পুরো 5 মাসের জন্য একত্রিত টাকা দিতে ব্যাপারটা তা না, তুমি চাইলে 1 মাস করে ফেলতে পারো, 2 মাস করে ফেলতে পারো। সো এখানে চাইলে কিন্তু এইচএসসি 20 কিন্তু তোমরা কোর্সটা করতে পারো। কেন করতে পারো? মনে করো যে তোমরা ধরো যে যেহেতু টোটাল 5 মাসের মধ্যে আমি ডিসেম্বরে পড়াবো শুধু জৈব যৌগ, আমি জৈব যৌগ এখন পড়াবোই না, আমি শুধুমাত্র এখন ম্যাথগুলোর দিকে আগে ফোকাস করবো। জৈব যৌগ আগে করে কোনো লাভ নেই, পোলাপাইন ভুলে যাবে, কারণ আমাদের এই কোর্সটা বেসিক্যালি 21-22 জন্য। তো 20টা চাইলে করতে পারো। তোমাদের কি কি কাজে লাগবে সেটা একটু ছোট্ট করে বলে নেই। সেটা হচ্ছে ডিসেম্বরে আমি পুরো মাস ধরে পড়াবো জৈব যৌগ, ঠিক আছে? ডিসেম্বর পুরো মাস আমি জৈব যৌগ পড়াবো। তো আমাদের এই কোর্সটা হবে 5 মাসের, তো আরো 4 মাস হাতে রইল। 4 মাসের মধ্যে আমাদের যে চ্যাপ্টারগুলো বাকি আছে, হ্যাঁ কি কি চ্যাপ্টার আসলে বাকি বলতে বোঝাচ্ছি যে তোমাদের কেমিস্ট্রি ফার্স্ট পার্টের প্রথম চ্যাপ্টার, পঞ্চম চ্যাপ্টার, তারপরে হচ্ছে কেমিস্ট্রি সেকেন্ড পার্টের পঞ্চম চ্যাপ্টার। এগুলো তো আসলে আহামরি পড়ানোর মতো না, এগুলো এক একটা চ্যাপ্টার প্রায় একদিনের মধ্যে শেষ করে দেওয়ার মতো। তোমাদের কেমিস্ট্রি ফার্স্ট পার্টের প্রথম চ্যাপ্টার, পঞ্চম চ্যাপ্টার, কেমিস্ট্রি সেকেন্ড পার্টের পঞ্চম চ্যাপ্টার, এই 3টা চ্যাপ্টার শেষ করতে আমাদের মাত্র 3টা বা সর্বোচ্চ 4টা ক্লাস থাকবে, ঠিক আছে? 4টা ক্লাস আমাদের শেষ হয়ে যাবে। সো আমাদের বিগ চ্যাপ্টার কোনগুলা? বিগ চ্যাপ্টার হচ্ছে ফার্স্ট পার্টের মধ্যে সেকেন্ড চ্যাপ্টারটা, থার্ড চ্যাপ্টারটা এবং ফোর্থ চ্যাপ্টারটা। এবং সেকেন্ড পার্টের মধ্যে আমাদের বিগ চ্যাপ্টার হচ্ছে ফার্স্ট, সেকেন্ড, থার্ড এবং ফোর্থ। এই বিগ চ্যাপ্টারটা আমরা 4 মাসে করব। ওটার মধ্যে হচ্ছে এটা তো জৈব যৌগ আমি বলে দিলাম ডিসেম্বরে করব। তাহলে বাকিগুলো টোটাল কয়টা চ্যাপ্টার? 6টা চ্যাপ্টার। এই 6টা চ্যাপ্টারটা আমরা করব 4 মাসে। তার মধ্যে আবার 4টা ক্লাস হবে, এগুলো আবার নিব নভেম্বরে। এই ক্লাসগুলোতে এইচএসসি 20 দের দরকার নাই, সো এগুলো আমি সব লাস্টের দিকে রাখতেছি। এইগুলো আমি লাস্টের দিকে রাখতেছি, যে এই ক্লাসগুলো আমরা নভেম্বরের দিকে রাখব, ঠিক আছে? তার মানে তোমাদের যেটা এইচএসসি 20টা, তোমাদের পরীক্ষা তো আসলে ডিউ পরীক্ষা তো 1 অক্টোবর, সো তোমরা আগস্ট সেপ্টেম্বর চাইলে কিন্তু করতে পারো। হ্যাঁ, যদি তোমাদের ল্যাকিংস থাকে, আমি বলতেছি যাদের কেমিস্ট্রি ল্যাকিংস আছে তোমরা কিন্তু চাইলে কোর্সটা জাস্ট 2 মাস করতে পারো। হ্যাঁ, আগস্ট সেপ্টেম্বর এই 2 মাস তোমরা করতে পারো। তো আগস্ট সেপ্টেম্বর মাসে আমি কি কি পড়াবো, যেগুলো ভয়ঙ্কর ইম্পর্টেন্ট সেগুলো কি কি ভয়ঙ্কর ইম্পর্টেন্ট, যেমন সেকেন্ড পার্টের মধ্যে পরিমাণগত রসায়ন ভয়ঙ্কর লেভেলের ইম্পর্টেন্ট। যদি তোমার মনে হয় যে তুমি পরিমাণগত রসায়ন ভালো মতো পারো না এবং আমার পড়া যদি তোমার ভালো লাগে, তুমি যদি ইঞ্জিনিয়ারিং লেভেলের একটা প্রিপারেশন নিতে চাও, তাহলে তুমি কিন্তু কোর্সটা ভর্তি হতে পারো। এইচএসসি 20 দের উদ্দেশ্য বলতাছি। এই যে থার্ড চ্যাপ্টারটা, এরপর আমি ফোর্থ চ্যাপ্টারটা পড়াবো। এটা হচ্ছে তোমার আগস্ট সেপ্টেম্বর এই 2 মাসের মধ্যে তোমাদের থার্ড চ্যাপ্টার পাবা, ফোর্থ চ্যাপ্টারটা পাবা। তারপর হচ্ছে অঙ্কগুলোর মধ্যে আছে গুণগত রসায়ন, হ্যাঁ সেকেন্ড চ্যাপ্টারটা, এবং হচ্ছে এখানে আমাদের ফার্স্ট চ্যাপ্টারটা। অর্থাৎ যে বিগ চ্যাপ্টারগুলো আছে অঙ্কের, তোমরা চাইলে এই 4টা চ্যাপ্টার তোমরা করে ফেলতে পারো 2 মাসে। আমি চেষ্টা করব এই 4টা চ্যাপ্টার বেশি হয়ে যায় 2 মাসের মধ্যে। আমি জানি না তোমরা শেষ করতে পারবো কিনা, কারণ আমার মূল ফোকাস 21-22, মূল ফোকাস 20 না। আমার এখানে মূল ফোকাস 20 না, 21-22। এই 21-22কে আমি ফোকাস রাখবো। যদি 20টাকে ভর্তিতে চাই সেটা তাদের ইচ্ছা, ঠিক আছে? তো পেমেন্টটা আমি বলে দিব, তবে খুব কম রাখার চেষ্টা করব। প্রতি মাসে 960 টাকা রাখা আমার ইচ্ছা আছে, যদিও আমরা অফিসিয়ালি এখনো ডিক্লেয়ার করি নাই। তো যদি তুমি 40% ছাড় যদি তুমি পাও, বুঝতে পারতেছো অ্যামাউন্ট অনেক কমে যাবে। তুমি চাইলে 2 মাস কোর্সটা করতে পারো। তোমার কোন চ্যাপ্টার কাজে লাগবে আমি সবার প্রথমে পরিমাণগত রসায়নটা পড়াবো, তারপরে মনে করো তড়িৎ বিশ্লেষণ আছে, গুণগত রসায়ন আছে, পরিবেশগত রসায়ন আছে। আমি 4টা শেষ করে আমরা সময় পাবো না, কারণ এইচএসসি 21-22 এর কথা আমার চিন্তা করে কিছুটা স্লোলি পড়াতে হবে, ঠিক আছে? অবশ্যই যেহেতু এটা তাদের কোর্স, 21-22 এর কোর্স, 20 এর কোর্স না, সো অবশ্যই আমি একেবারে বেসিক লেভেল থেকে পড়াবো। সো এই ছিল আমার কথাবার্তা। তো 21-22 তোমাদের জন্য শুভকামনা। তোমরা চাইলে পরীক্ষাটা দিতে পারো, যদি ভর্তি হও তাও দিতে পারো, যদি ভর্তি না হও তাও দিতে পারো। এটা তো ফ্রি একটা এক্সাম দিতে তো কোনো সমস্যা নেই, তার ফ্রি ক্লাস করতে তো কোনো সমস্যা নেই। সো তোমরা ইনশাআল্লাহ আগামীকালকে ক্লাস রাত 9টা বাজে তোমাদের সাথে দেখা হবে, তোমরা তখনকার ক্লাসটা করবা। হ্যাঁ, তো আজকের মতো এতটুকুই। আল্লাহ হাফেজ।